সম্পাদকীয় প্রতিবেদন এর আগের দিন একটা তোমাদের দেখিয়েছিলাম, আজকে সেকেন্ড। দু তিনটে কথা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে তোমরা এটাকে আমি শেষে তোমাদের স্ক্রিনশট তোলার মতো ব্যবস্থা করে দেবো। তো তোমরা এটাকে স্ক্রিনশট তুলে নেবে এবং এই লেখাটাকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে কিভাবে সম্পাদকীয় প্রতিবেদনকে সুন্দর করে সাজানো যায় এবং তার প্রতিবেদনের যে শিরোনাম সেটা কি করে লেখা যায়। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কমন কথা বারবার বলবো, সেটা হচ্ছে প্রতিবেদন দুই রকম, একটা সম্পাদকীয় প্রতিবেদন, একটা সংবাদপত্রের প্রতিবেদন। সংবাদপত্রের প্রতিবেদন মূলত কোনো ঘটনা কেন্দ্রিক হয়, আর সম্পাদকীয় প্রতিবেদন কোনো ঘটনা কেন্দ্রিক নয়, একটা সার্বিক বিষয় থাকে যেখানে তথ্যের চাইতেও মানে সেটাকে সুন্দর করে উপস্থাপন করাটাই মূল বিষয় হয়। তথ্য থাকলে অবশ্যই তথ্য আসবে, কিন্তু তথ্য না থাকলেও সেটাকে কিন্তু খুব সুন্দর করে উপস্থাপন করাটার মধ্যেই তোমাদের নাম্বারটা নির্ভর করবে। তো আজকের আমাদের সম্পাদকীয় প্রতিবেদন 2 সেটা হচ্ছে বিরোধিতা গণতন্ত্রের রক্ষা কবচ। মনে হতে পারে যে এটা গুরুত্বপূর্ণ টপিক, মনে এটাও হতে পারে যে না এটা কোনো গুরুত্বপূর্ণ টপিক না, সম্পূর্ণ সেটা তোমাদের ওপর। কিন্তু যদি মনে হয় ভালো মতো দেখবে, আর যদি মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ নয় তাহলে তোমরা গঠনটা দেখতে পারো যে কিভাবে গঠন করা হচ্ছে। শিরোনাম, এখানে 3টে শিরোনাম আমি লিখেছি, তোমরা এইভাবে শিরোনামগুলো করার চেষ্টা করবে, এর থেকে আরও ভালো অনেকের হতেই পারে। গণতন্ত্রের সুতা বিরোধিতার বীজে, মানে হচ্ছে সুতো দিয়ে তো তৈরি হয় কোনো জিনিস, মানে বস্ত্র তৈরি হয় সুতো দিয়ে, তো সেই সুতো দিয়ে যেটা তৈরি হয় সেই সুতো তো কার্পাসের বীজ থেকে তুলো, সেখান থেকে সুতো আসে। অতএব সুতো তৈরি করতে গেলে যে বীজটা লাগে, মানে গণতন্ত্রের যে সুতো দিয়ে গণতন্ত্র তৈরি করা হবে, সেই সুতোর যে মানে সেটা বিরোধিতার বীজ, মানে মূল জিনিস হচ্ছে বিরোধিতা থাকলে তবেই গণতন্ত্র থাকবে। এই অর্থটাকে এইভাবে বোঝানো। সেকেন্ড হচ্ছে বিরোধিতা গণতন্ত্রের আত্মা। খুব সুন্দর। দেখো, গণতন্ত্রের হৃদয় যদি তোমার শাসক হয়, আত্মা কিন্তু বিরোধী, এটা বুঝতে হবে। তোমরা এটাকে উল্টো করে দিতে পারো, আত্মা যদি শাসক হয় হৃদয় বিরোধী। তোমরা এরকম করেও লিখতে পারো যে তোমরা এভাবে লিখতে পারো যে গণতন্ত্রের হৃদয় যদি শাসক হয় তবে আত্মা বিরোধী, করতে পারো একটু হেরফের করে। 3 নম্বর হচ্ছে বিরোধী শূন্য গণতন্ত্র একনায়কতন্ত্রের শরিক। এইভাবে তোমরা কিন্তু মানে টপিক ওরিয়েন্টেড শিরোনামগুলো প্র্যাকটিস করবে। তো যাই হোক, এখানে আমি 3টে শিরোনাম দিলাম, তোমাদের ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে। তো যেহেতু সাহিত্যের বিষয়, অতএব এখানে ভালো লাগা না লাগাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এবার আমি ভেতরে আসি, যেটা আমি প্রথমে বলেছিলাম যে ফার্স্ট প্যারাতে আমরা যাই লিখি না কেন, প্রসঙ্গ যেটা আমাদের টপিক যেটা যে বিরোধিতা গণতন্ত্রের রক্ষা কবচ, এই ঘটনাটার আঁচ আমাদের ফার্স্ট প্যারাতে থাকতে হবে। আমি এখানে ফার্স্ট প্যারাতে এনেছি। দেখো, এটা আমি একটু খুব ভালো করে গুছিয়ে লেখার চেষ্টা করেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা যদি লক্ষ্য করো দেখবে যে বাজার চলতি যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে কিন্তু প্রতিবেদন খুব গুরুত্ব সহকারে লেখা নেই, মানে কোনো রকম একটা লিখতে হয়, মানে ওরা সংখ্যার ওপর জোর দিয়েছে, কোয়ান্টিটিতে জোর দিয়েছে, কোয়ালিটিতে খুব একটা জোর দেয়নি। তো সেক্ষেত্রে তোমরা ওই প্রতিবেদনগুলো পড়ে খুব একটা হয়তো মজা পাবে না। তো কিন্তু প্রতিবেদন কিন্তু তোমরা দেখবে যে আমাদের বাংলার আনন্দবাজার পত্রিকা, সেখানে কিন্তু পড়ে মজা পাবে। অতএব তোমাকে এটা বুঝতে হবে যে ওরা যদি সুন্দর করে লেখে, তোমাকে সম্পাদকীয় ওই জিনিসটাই লিখতে হচ্ছে, অর্থাৎ তোমাকেও একটু গুছিয়ে লেখার চেষ্টা করতে হবে। একদিনে হবে না, ধীরে ধীরে লিখতে লিখতে সেটা তৈরি হবে। তো যাই হোক, বিষয়ে আসি। ফার্স্ট প্যারা শুরু হচ্ছে, এ কেমন দিন রাতের চেয়েও অন্ধকার। এটা একটা গানের লাইন। এ কেমন দিন রাতের চেয়েও অন্ধকার, গানটি অর্থবহ হয় এমন গণতন্ত্রে। এই গানটি অর্থবহ হয় এমন গণতন্ত্রে যেখানে বিরোধী শব্দটি শুধুই প্রশ্নবোধক শব্দকে দেওয়ালে ঝুলিয়ে ঘরকে সুসজ্জিত করার মতো। মানে আমরা যারা ঘর মানে রুম ডেকোরেট করা হয়, তো আমাদের দেওয়ালে অনেক রকমের ছবি, তারপর লেখা ইত্যাদি দিয়ে ডেকোরেট করা হয়। তো এরকম কিন্তু অনেক ঘরেও দেখা যায়, সুন্দর সুন্দর লেখা থাকে বা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন ফ্রেমবন্দি করে দেওয়ালে টাঙিয়ে রাখা হয়েছে, মানানসই লেখার সাথে বা বিভিন্ন জিনিসের সঙ্গে ভালো লাগে দেখতে। তো সেরকমই কথা বলা হচ্ছে যে প্রশ্নবোধক চিহ্নটা সুসজ্জিত করে রাখা,
অর্থাৎ কোনো একটা দেশ, সেই দেশে মানে গণতন্ত্র নামে এবং শাসক আছে, বিরোধীও আছে, কিন্তু বিরোধী কাজের না। তো সেক্ষেত্রে বিরোধী আছে, সবাই দেখতে পাচ্ছে, কিন্তু থাকলেও না থাকার মতো। একটা এক্সাম্পল দিচ্ছি, ব্রিটিশ শাসনে প্রথম দিকে মানে ব্রিটিশ শাসনে যেটা সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি তৈরি হয়, তো তার প্রথম দিকগুলোতে যেটা সত্যেন্দ্র প্রসাদ সিনহা, তবে বেনারসের রাজা, এরা যারা হয়েছিলেন এরা ভারতীয় ছিল। ব্রিটিশরা এদেরকে ভারতীয় হিসাবে নিয়োগ করেছে ওই আইনসভাতে, ওয়ার্ল্ডকে দেখাতে যে দেখো ভারতকে কিন্তু ভারতীয়রাই শাসন করছে, এরা ভারতীয়, কিন্তু এরা ব্রিটিশের কথাই এরা বলবে। তো এই যে জায়গাটা, বিরোধীর ব্যাপারটা কিন্তু সেই রকম। অনেক দেশেই বিরোধী আছে, কিন্তু থেকেও নেই। ওই বিরোধী শাসকেরই একটা অংশ, মানে শাসকেরই একটা টিম, বি টিম বা সি টিম বা ডি টিম, ওই রকমভাবে থাকতে পারে। তা আমি বিষয়টা এখানে ওই কথাটা এইভাবেই রেখেছি যে গণতন্ত্রে বিরোধী শব্দটি শুধুই প্রশ্নবোধক শব্দকে দেওয়ালে ঝুলিয়ে ঘরকে সুসজ্জিত করার মতো। কোন গণতন্ত্রে? এই যে এ কেমন দিন রাতের চেয়েও অন্ধকার। যদি কোনো দেশে এই রকম গণতন্ত্র থাকে, যেটা না থাকার থেকেও খারাপ, মানে গণতন্ত্র না থাকার থেকেও খারাপ গণতন্ত্র যদি কোনো দেশে থাকে, এই গানটার মানে কিন্তু ঠিক সেই রকম। রাষ্ট্রের গণতন্ত্রকে বানানা রিপাবলিক, বানানা বাংলায় বানানা করা হচ্ছে, এটা ব্যানানা রিপাবলিক, মানে রাষ্ট্রের ক্ষমতায় যে আছে সে জাস্ট একটা মুখ, মানে মুখ বা মুখোশ, পেছনে কিন্তু অন্য কলকবজা নড়ানোর মতো লোক আছে। যেমন ধরো আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ, সেখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, যিনি ওখানে মানে বর্তমান ক্ষমতায় আছেন, তো তিনি তো অ্যাকচুয়ালি ক্ষমতার লোক নয়, মানে পুতুল নাচের ইতিকথা, পেছন থেকে সুতোতে কেউ নাড়ছেই। তো এই ধরনের রিপাবলিক হচ্ছে বানানা রিপাবলিক। তো রাষ্ট্রের গণতন্ত্রকে বানানা রিপাবলিক কিংবা একনায়কতন্ত্র থেকে বিচ্ছিন্ন করতে কবি নীরেন্দ্রনাথের সেই ছোট্ট শিশুসুলভ বিরোধীর প্রয়োজন। নীরেন্দ্রনাথের সেই ছোট্ট শিশুসুলভ বিরোধী উলঙ্গ রাজা কবিতা, যে ভিড়ের মাঝখানে রাজাকে বলেছিল রাজা তোর পোশাক কোথায়, সেই শিশুসুলভ। দেখো এখানে ইম্পর্টেন্ট একটা শব্দ আছে, শিশুসুলভ, কথাটা মাথায় রাখবে। শিশুসুলভ বিরোধীর প্রয়োজন হয় যে অগণিত স্তাবকের ভিড়ে দাঁড়িয়ে রাজাকে প্রশ্ন করবে রাজা তোর কাপড় কোথায়। বিরোধীর এটাই কাজ, রাজাকে প্রশ্ন করা, মানে শাসককে প্রশ্ন করা নির্ভয়ে, সরল মনে, যেটা আর পাঁচজন মানুষ কিন্তু পারবে না করতে, কিন্তু বিরোধী পারবে। পারবে মানে যে বিরোধী এটা করবে সেই দেশেই গণতন্ত্র থাকবে। তো এইটাই বলা হচ্ছে রাজা তোর কাপড় কোথায়। তবে সাবধানের বিষয় হলো, বিরোধী চাইল্ডিশ না হয়ে চাইল্ড লাইক হলে হিতে বিপরীত হতে পারে। মানেটা একটু বলি, এটা ইংরেজি শব্দ চাইল্ডিশ, আর এটাও ইংরেজি শব্দ চাইল্ড লাইক, এর ঠিক বাংলা আসছে না, তাই আমি এটাকে বাংলা বানান করেই লিখেছি, চলে যাবে। তো চাইল্ডিশ মানে হচ্ছে শিশু সুলভ, চাইল্ড লাইক মানে হচ্ছে শিশুর মতো। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই যে এই চাইল্ডিশ এটা ইনোসেন্ট, এটা সুন্দর লাগে, পজিটিভ। চাইল্ড লাইক কিন্তু ইনোসেন্ট না, ইরিটেটিং, বিরক্তকর। মানে কোনো একজন লোক একটা ঘটনা বারবার করে যাচ্ছে, মানে বারবার ভুল করছে, তো সেই ভুল করাটা বিরক্তির হলে তখন বলা হয় যে মানে বাচ্চার মতো কেন করছিস, বাচ্চার মতো কেন করছিস, ম্যাচিওর হওয়া শেখ। তো ওই জায়গাটায় যে বিরক্তি আসে, বাচ্চার সঙ্গে তুলনা করা হয়, তো সেটা হচ্ছে চাইল্ড লাইক। আর চাইল্ডিশ হচ্ছে সেই ঘটনাটা, ধরো কোনো একজন লোক, তার ব্যবহার খুব সুন্দর এবং সে খুব সরল, তো এটা তার ভালো গুণ কীর্তন করতে আমরা বলি একেবারে শিশু সুলভ, মনে কোনো প্যাচ নেই। তো যাই হোক, এটা হচ্ছে তার ডিফারেন্স। তো বিরোধীকে চাইল্ডিশ হতে হবে, যে নীরেন্দ্রনাথের শিশুর মতো রাজা তোর কাপড় কোথায় জিজ্ঞাসা করবে, কিন্তু চাইল্ড লাইক হলে মুশকিল। মানে বিরোধী বলেই বিরোধিতা করব, সেটা ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক আমি জানি না, শাসক এটা করতে যাচ্ছে অতএব তার বিরোধিতা করো, এটা খারাপ হতে পারে। এটা কিন্তু বিরোধী মানে গণতন্ত্রের পক্ষেও এটা ক্ষতি হতে পারে, এটা গণতন্ত্রের অপব্যবহার হয়ে যায়। তো যাই হোক, প্যারা চেঞ্জ। যদিও ম্যাকিয়াভেলির মতে রাজনীতির মধ্যে ধর্ম, নীতি ও আদর্শের কোনো স্থান নেই। ম্যাকিয়াভেলি আমাদের মানে পৃথিবীর রাষ্ট্র মানে নির্মাণের একজন মানে বিখ্যাত ব্যক্তি আর কি, ইউরোপের। তো তিনি যে সময় ছিলেন সেটা হচ্ছে আধুনিক মানে ইউরোপের আধুনিক যুগের একদম প্রথম পর্ব, সেই সময়কালে তিনি ছিলেন। তখন কিন্তু গণতন্ত্র স্থাপন হয়নি, রাজতন্ত্র চলছে। আর ইংল্যান্ডে ওই ম্যাগনা কার্টার পর একটা নিয়মতান্ত্রিক মানে গণতন্ত্র বলা যায়, সেই ব্যাপারটা চলছিল। যাই হোক,
তো যদিও ম্যাকিয়াভেলির মতে রাজনীতির মধ্যে ধর্ম, নীতি ও আদর্শের কোনো স্থান নেই, তাই নীতি ও আদর্শের বালাই যখন নেই তখন বিরোধীর জায়গায় বা থাকবে কেন। ম্যাকিয়াভেলির একটা বিখ্যাত উক্তি যে রাজনীতিতে ধর্ম, নীতি এবং আদর্শের কোনো জায়গা নেই। তো নীতি আদর্শ নেই তো বিরোধী মানব কেন? কিন্তু প্রশ্ন হচ্ছে ম্যাকিয়াভেলির এই তত্ত্ব এটা শক্তি রাজনীতি, সেখানে কিন্তু গণতন্ত্র, সামন্ত এই ব্যাপারটা ছিল। আজকের দিনের মতো যে সাধারণ জনগণের সঙ্গে শাসক যে একটা সুতোয় গাঁথা, সেটা কিন্তু তখন ছিল না, মাথায় রাখতে হবে। তো তাই বলছে যে কিন্তু সমস্যা হয় ম্যাকিয়াভেলির শক্তির রাজনীতি সাথে অধুনা গণতন্ত্রের বিস্তর ফারাক দেখে। আধুনিক গণতন্ত্রের রাজনীতি সার্থক হয় যখন ফ্লেমিংয়ের বামহস্ত নীতির মতো, দেখো কত সুন্দর করে লিঙ্ক করার চেষ্টা করেছি, তোমরাও চেষ্টা করবে। ফ্লেমিংয়ের বামহস্ত নীতি যেটা তোমরা ফিজিক্সে পড়েছো, তো সেটা বামহস্ত নিয়মের আঙ্গুল যেরকম আছে সেইভাবেই ঘুরবে। তো সেটাই বলছে ফ্লেমিংয়ের বামহস্ত নীতি। এখানে আমি ফ্লেমিং বামহস্ত নীতি কেন এনেছি, কারণ স্পিকার তার বাম দিকে থাকে বিরোধী, ডান দিকে থাকে শাসক। তো স্পিকারের বাম দিকে বিরোধী থাকে, ওরা হচ্ছে বামপন্থী। যদিও বামপন্থী মানে লালপন্থী সেটা নয়, বামপন্থী মানে লাল মানে প্রকৃতিগতভাবে সব জায়গাতেই বিরোধী থাকে, ও বাম হয়েই গেছে, সেটা আলাদা জিনিস। কিন্তু বামপন্থী মানে বলতে মূলত স্পিকারের বাম দিকে বসার কারণে, এবং সেদিকটা বিরোধীরা বসে। তো যাই হোক, ওই বামপন্থী বিষয়টাকে আনার জন্য ফ্লেমিংয়ের বামহস্ত নীতি কথাটা আনছি, কারণ ফ্লেমিংয়ের বামহস্ত নীতিতে ওটাই ওই নিয়মেই চলে। তো সেরকম স্পিকারের বাম দিকে যেহেতু বিরোধী বসে, তাই বিরোধীদের একটা প্রাধান্য দিতে যেন ওইভাবেই ওটা চলে গণতন্ত্র, সেই কারণে এই কথাটাকে লিঙ্ক করা তোমরা দেখবে এখানে পাবে। তো ফ্লেমিংয়ের বামহস্ত নীতির মতো স্পিকারের বামপন্থী মানে লালপন্থী না, স্পিকারের বামপন্থী মানে স্পিকারের বাম দিকে যারা বসে সেটা বোঝাচ্ছি। তোমরা এরকম লিখলে যিনি খাতা দেখবেন তিনিও বুঝতে পারবেন। স্পিকারের বামপন্থীরা সুযোগ পায়। বাজার অর্থনীতিতে যেমন চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে বাজার নিয়ন্ত্রণ হয়, তেমনি শাসক ও বিরোধীর মতের ঐক্য ও অনৈক্যে দেশের গণতন্ত্র দীর্ঘজীবী হয়। চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে বাজারের দাম নির্ধারণ হয়, তাহলে শাসক এবং বিরোধীর মতের ঐক্য এবং অনৈক্যে গণতন্ত্র দীর্ঘজীবী হবে। তাই বিরোধীর পরিসর সংসদ থেকে সড়ক, এই জায়গাটা দেখবে, তাই বিরোধীর পরিসর সংসদ থেকে সড়ক, অর্থাৎ রাস্তাতেও বিরোধী থাকবে, আন্দোলনেও বিরোধী থাকবে, সংসদেও বিরোধী থাকবে, বিরোধী সর্বত্র থাকতে হবে। তবেই কিন্তু শাসকের যে একচেটিয়া মনোভাবের যে কাজকর্ম সেটা কিন্তু বাদ হতে পারে। তাই সংসদ থেকে সড়ক সর্বত্র বিরাজ করলেই সর্বধর্ম মতপন্থী জনগণের গণতন্ত্র সুরক্ষিত হবে। প্যারাচেঞ্জ। আজকের গণতন্ত্রে শাসক ও বিরোধীর মধ্যে মতভেদটা অন্যায়ের না, কথাটা বোঝো। শাসক এবং বিরোধীর মধ্যে মতভেদটা অন্যায়ের না। শাসকের মত আলাদা, বিরোধীর মত আলাদা হতেই পারে, মতাদর্শগত ডিফারেন্স তো থাকবেই, এটাই তো গণতন্ত্রের নিয়ম। কিন্তু অন্যায় হলো মন ভেদের পার্থক্যটা, মানে মতাদর্শ আলাদা, তাই ওর সঙ্গে আমার মনের মিল হতে পারে না, অতএব ও শাসক, ওর দিকে আমি যাব না, আমি বিরোধী, আমার দিকে শাসক আসবে না, এটা যেন না হয়। মানে শাসককে দেখলাম মুখ ঘুরিয়ে চলে গেলাম, বিরোধীকে দেখলো মুখ ঘুরিয়ে চলে গেল, এটা অন্যায়ের কিন্তু মাথায় রাখতে হবে। কারণ দুজনের মতভেদ থাকতে পারে, মনভেদ কিন্তু থাকা একদমই যাবে না। এটা কিন্তু গণতন্ত্র এবং শাসক বিরোধী নিয়মের একটা গুরুত্বপূর্ণ দিক, এটা মাথায় রাখবে। তাই আজকের গণতন্ত্রে শাসক ও বিরোধীর মধ্যে মতভেদটা অন্যায়ের না, অন্যায় হলো মনভেদের। এক্ষেত্রে দায় বেশি শাসকের হলেও শাসকেরই দায় বেশি। কেন দায় বেশি? কারণ শাসকের হাতে ক্ষমতা বেশি, অতএব দায় তার বেশি। তাকে কিন্তু বিরোধীর মধ্যে কিছু ভুল ত্রুটি থাকলেও শাসকের মধ্যে ভুল ত্রুটি থাকা যাবে না, কারণ বিরোধীর কাছে কিন্তু মানে সেটা সোর্স অনেক কম, কিন্তু শাসকের কাছে ভীষণ সোর্স, এবং শাসক ভীষণ শক্তিশালী হয়। সেই জন্য শাসককে কিন্তু বিরোধীর প্রতি দয়াশীল হতে হবে, এটা একটা ব্যাপার। তো যাই হোক, এক্ষেত্রে দায় বেশি শাসকের, সেই জন্যই বলা হচ্ছে শাসকের দায় বেশি হলেও বিরোধীদেরও ভূমিকা আছে। দেশের স্বার্থযুক্ত বিষয়কে ছেড়ে বৃহত্তর পরিসরে বিরোধিতার সুযোগ যেমন অনেক আছে, বিরোধীদের কিছু ভূমিকা আছে, সেটা হচ্ছে যে বিষয়টা দেশের স্বার্থের সাথে যুক্ত, যেখানে আমাদের ডিফেন্স হোক, সুরক্ষা হোক, এই সমস্ত বিষয় রয়েছে, সেখানে কিন্তু বিরোধীকে শাসককে ছাড় দিতে হবে।
কিছু অন্যায় হলেও সেটা ছেড়ে দিতে হবে। কারণ অনেক কিছু আছে যেটা সঠিক পদ্ধতিতে মানে লিগ্যাল ওয়েতে করা সম্ভব নয়। দেশের সুরক্ষার বিষয়ে লিগ্যাল ওয়েতে কাজ করা সবসময় সম্ভব হয় না, সেখানে কিছু ইনলিগ্যাল ওয়ে অ্যাপ্লাই করতে হয়। তো সেই জায়গাটায় বিরোধীকে কিন্তু ছাড় দিতে হবে। কেন? কারণ এটা দেশের সুরক্ষার বিষয়। তারপরে তো তার কাছে মানে একটা বৃহত্তর প্রেক্ষাপট পড়ে আছে, শাসক প্রতি পদক্ষেপে ভুল করে, সেই ভুলগুলোকে তুমি তুলে ধরো, সেই বিষয়টাকে নিয়ে তুমি আন্দোলন করো। ওটাই বলা হচ্ছে যে বিরোধিতা মানেই দেশদ্রোহী হতে হবে তেমনও নয়। শুধুমাত্র ব্যালট সর্বস্ব রাজনীতি নয়, শুধু দেখবে কোথায় ভোট আছে সেটা নিয়েই রাজনীতি হবে সেটা নয়। গঠনমূলক ও পরিণত মনস্ক বিরোধিতার মাধ্যমে দেশ ও গণতন্ত্রকে সুরক্ষিত করা যায়। এটা কিন্তু বিরোধিতার একটা বিশাল ব্যাপার, কিন্তু গঠনমূলক এবং পরিণত মনস্ক বিরোধিতা খুব প্রয়োজন। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে সেটা গঠনমূলক এবং পরিণত মনস্ক হতে হবে। এই বিষয়টি মনে রাখলে আজকের বিরোধী ভবিষ্যতে শাসকের আসনে কিংবা আজকের শাসক ভবিষ্যতে বিরোধী পরিসরে দেশকে সমৃদ্ধ করবে গণতন্ত্রের কাঠামোতে। তো এইভাবে কিন্তু লিখতে হবে, একটা সুন্দর শেষ আনতে হবে, কনক্লুশনটা হ্যাপি এন্ডিং হতে হবে, মানে চেষ্টা করতে হবে ওটাকে হ্যাপি এন্ডিং করার। এখানে কিন্তু আমি শাসককে বিরোধী বানিয়ে দিয়েছি, বিরোধীকে শাসক বানিয়ে শেষ করেছি। কেন? আজকের শাসক বিরোধীর সঙ্গে যে আচরণ করবে, আজকের বিরোধী ভবিষ্যতে শাসক হলে আজকের শাসকের সঙ্গে সেই আচরণটাই করবে। তো সেই বিষয়টা কিন্তু উভয়কেই মাথায় রাখতে হবে। যাই হোক, দেখবে ভালো লাগলে তোমরা এটাকে ফলো করবে। আর তোমাদের যদি কোনো প্রতিবেদন, তোমাদের মনে এরকম কোনো প্রতিবেদন থেকে থাকে যে এই প্রতিবেদনগুলো কেমন করে লেখা যেতে পারে, তোমরা কমেন্টে জানিয়ে রেখো। আমি আমার সময় মতো সেগুলোকে আনার চেষ্টা করব। ভালো থাকবে, টাটা।